আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। আজ 22শে জুলাই 2025। এই সন্ধ্যায় আমি কথা বলছি সিরাজুল ইসলাম। আপনাদের সামনে জুলাই বিপ্লব 2024-এর বিষয়ে আলোকপাত করছি। আমরা বিপ্লবকে যেভাবে চিন্তা করেছি, বিপ্লব হয়তো সে পথে এগোবে না। ব্যর্থতার হাতছানি দিচ্ছে জুলাই বিপ্লব। ইতিমধ্যে আমাদের রাজনৈতিক দল, ভোট, মতামত 3 শ্রেণীতে বিভক্ত হয়ে গেছে। বিভক্তি থাকবে, কিন্তু হিংসা, কাদা ছোড়াছুড়ি, নোংরামি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আর এটার মূল কারণই হলো ক্ষমতায় যাওয়া। ক্ষমতায় যাওয়াটাই যদি মূল হয়ে থাকে, তাহলে বিপ্লবের ফল আমরা পাবো না, বিপ্লবের সার্থকতা পাবো না। পাবো শুধু দুর্নীতি, রাহাজানি, খুন, ব্যর্থতা, সব কিছু আমাদের সামনে আসে হাজির হবে। বিপ্লবকে যেভাবে কাজে লাগানো উচিত ছিল, তার ধারে কাছেও আমরা নেই। আমাদের উচিত ছিল বিশ্বের উন্নত গণতন্ত্রকে অনুসরণ করা, সংবিধানকে নতুন রূপে সাজানো, যে সংবিধানে থাকবে না সংঘাত, থাকবে না সংঘর্ষ, থাকবে শুধু মেধাবী তরুণ, মেধাবী পরিশ্রমী সৎ নেতৃত্বের আগমন। সেই সৎ তরুণ নেতৃত্বের আগমন এই রাজনীতিতে নেই। সৎ ব্যক্তিরা এখনো রাজনীতিতে আসার মতো পথ পাচ্ছে না। তারা এখনো আতঙ্কিত। রাজনীতি মানে খুন, রাজনীতি মানে চাঁদাবাজ, রাজনীতি মানে সংঘাত, দুর্নীতি, পেশিশক্তি ইত্যাদির মধ্যেই আমাদের রাজনীতি দাঁড়িয়ে আছে। এটা থেকে মুক্তির আশা ছিল এই 24-এর বিপ্লবে, কিন্তু এখন যে অবস্থা, তিন মতের কোনো ঐক্য নেই। ইসলামিক দলগুলো তাদের মতো গুছিয়ে এগোচ্ছে। বিএনপি একটি সাধারণ মানের দল, যা দেশের বৃহত্তম রাজনৈতিক দল। তারও উচ্চবিলাস আছে, ক্ষমতায় যাওয়ার স্বপ্নই বিভোর, আর অন্য কোনো বিষয় নিয়ে তারা চিন্তা করছে না। যাদের হাত দিয়ে বিপ্লব সংগঠিত হলো, তরুণ প্রজন্ম যারা রাজনৈতিক দল গঠন করলো, এনসিপি, তারাও ইতিমধ্যে হিংসাত্মক হয়ে উঠছে। তারা যখন যা বলে যাচ্ছে, বলা সহজ, করা কঠিন। সংগ্রাম করা কঠিন ছিল না, সংগ্রাম করা সহজ ছিল, কিন্তু দেশ চালানো কঠিন। যার জন্যে মেধার প্রয়োজন, অভিজ্ঞতার প্রয়োজন, যোগ্যতার প্রয়োজন। এগুলো তৈরি করতে হবে, এগুলো প্রশিক্ষণ নিতে হবে, এগুলো অভিজ্ঞতা অর্জন করতে হবে। এইটুকু সময় ধারণ করতে হবে, ধৈর্য ধরতে হবে। সেই ধৈর্য আমাদের এই তরুণ প্রজন্মের হাতে নেই। অপরিকল্পিতভাবে এগোলে আমাদের বিপ্লব ব্যর্থ হয়ে যাবে। আমাদের উচিত ছিল কোনো এক বিপ্লবকে অনুসরণ করা। আমরা বর্তমান বিশ্বের ইরান বিপ্লবকে ফলো করতে পারি। যদি ইসলামিক বিপ্লব, সেটা হয়তো আমাদের এটা ইসলামিক বিপ্লব নয়। ইসলামিক পার্টটা বাদ দিয়ে অন্যান্য বিপ্লবগুলোকে, অন্যান্য অংশগুলোকে আমরা এখানে প্রভাবিত করতে পারি। যেমন ইরানে সুপ্রিম লিডার একজন আছেন, জাতীয় কাউন্সিল আছে, সেই কাউন্সিলের মাধ্যমে সব কিছু নিয়ন্ত্রণ হয়ে থাকে। নির্বাচন হবে, নির্বাচন যেই দলে আসুক,
তাতে কোনো সমস্যা নেই। দেশ সঠিকভাবে চলছে কিনা এটাই হলো দেখার বিষয়। যদি দেশ সঠিকভাবে না চলে সেই ক্ষেত্রে জাতীয় কাউন্সিল সেখানে হস্তক্ষেপ করবে। আমাদেরও এমন হওয়া উচিত, আমাদের নির্বাচনে যেই দলে আসুক, সেটা বিএনপি আসুক, জামাত আসুক, নতুন কোনো দল আসুক, যেই আসুক, তাদের উপর নিয়ন্ত্রণ করার আমাদের জাতীয় কাউন্সিল থাকা প্রয়োজন, সুপ্রিম লিডার প্রয়োজন, যেন আমাদের জনগণকে আবার রাস্তায় নামতে না হয় রক্ত দেওয়ার জন্যে বারবার। আমাদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো জাতীয় কাউন্সিলের মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে। কারা আমাদের শত্রু এগুলো চিহ্নিত করতে হবে, কী কী ডিসিশন নিতে হবে সেই বিষয়গুলো আসবে জাতীয় কাউন্সিল থেকে। এই বিষয়ে আমরা একমত হতে পারছি না, আমরা এগুলো এখনো কল্পনায় আনিনি। অর্থাৎ আমরা যে পুরাতন পদ্ধতির রাজনীতি ছিলাম, যে গণতন্ত্রে ছিলাম, সেই গণতন্ত্রেই আছি, সেই সংবিধানেই আছি। সেখানেও সংস্কার কতটুক সেটাও প্রকাশের পরে জানা যাবে। আসলে আমরা কি নতুন কিছু পাবো কি পাবো না এটা ভবিষ্যতে বলে দিবে। আর যেই স্বৈরাচার সরকার বিদায় নিয়েছে, সেই সরকার যথেষ্ট ফিরে আসার সুযোগ আছে যদি জুলাই বিপ্লব ব্যর্থ হয়ে যায়। আর বিপ্লব ব্যর্থ হওয়ার পথেই এগোচ্ছে। এখন একটি বিষয় আবার দ্বন্দ্বের মধ্যে চলে আসছে, পিআর ইলেকশন। পিআর পদ্ধতিতে 54 বছরে পিআর পদ্ধতিতে আমরা চিন্তা করিনি, এখন চিন্তা করছি। ভালো কথা, চিন্তা করছি না। আওয়ামী লীগের ভোট ব্যাংক আছে, শেখ হাসিনা চলে গেছে, তাতে কি সমস্যা? সমস্যা নেই, তাদের ভোট আছে। আওয়ামী লীগ এমন একটি দল যারা আওয়ামী লীগ একবার করেছে তারা জীবন দিয়েও আওয়ামী লীগ করবে, তারা সেখান থেকেও পদচ্যুত হবে না। এটা বিএনপি নয়, বিএনপিতে হলো সাধারণ মনের মানুষ, মন চাইলে ভোট দিবে, না চাইলে না দেবে। জীবন বাজি রেখে বিএনপি করার মতো লোক খুব কম। সেই ক্ষেত্রে তৃতীয় নম্বরে আছে বিএনপি। জীবন বাজি রেখে রাজনীতি করার মধ্যে 1 নম্বরে আওয়ামী লীগ, 2 নম্বরে জামাত, 3 নম্বরে বিএনপি। অর্থাৎ সেই দিক থেকে বিএনপি একেবারে দুর্বল। বিএনপির ভোট ব্যাংক আছে, সাধারণ মানুষ তাকে ভোট দিবে, এটাই হলো স্বাভাবিক, যেটা জামাতের নেই, আওয়ামী লীগের নেই। সাধারণ মানুষের ভোট টানার ক্ষমতা একমাত্র বিএনপির আছে, কিন্তু বিএনপিতে এমন নেই যারা জীবন দিয়ে রাজনীতি করবে। সেই দিক থেকে বিবেচনা করলে পিআরের পদ্ধতি যে ভোট হবে, সেই ভোটে প্রকাশ্যে হোক অপ্রকাশ্যে হোক আওয়ামী লীগ সমর্থিত বা আওয়ামী লীগের প্রার্থীরা যথেষ্ট ভোট পাবে, এটা নিশ্চিত। ওরা 30 থেকে 35-এর উপরে 35% উপরে ভোট পাবে, এটা অস্বাভাবিক কিছু নয়। সাধারণভাবে ইলেকশন হলে তারা কন্টেস্টে আসলে পাস করতে পারবে না, কিন্তু ভোট পাবে। 1 লাখের জায়গায় হয়তো 50,000 পাবে, 60,000 পাবে, 70,000 পাবে, কাছাকাছি থাকবে, যে জয়লাভ করবে তার কাছাকাছি। কিন্তু এই কাছাকাছি ভোটগুলো সম্মিলিতভাবে 35-40% হয়ে যেতে পারে। তখন জামাত, এনসিপি, বিএনপি কে কী করবে? তাদের আসন সংখ্যা 300-র মধ্যে চলে আসতে পারে, 100 চলে আসতে পারে, 80 চলে আসতে পারে, 77। এখন সাধারণ পদ্ধতিতে যে ইলেকশন হবে সেখানে হয়তো আওয়ামী লীগ 10টা হইতে 20টা ভোট পেতে পারে, সিট পেতে পারে। কিন্তু পিআর পদ্ধতিতে গেলে আওয়ামী লীগ 77 থেকে 80, 100 পর্যন্ত সিট পেতে পারে। সেখানে জামাতের সিট কমে যাবে, এনসিপির ভোট কমে যাবে, বিএনপির ভোট কমে যাবে। আর পুরাতন পদ্ধতিতে ইলেকশন হলে জয়লাভের ভিত্তিতে যে সিটগুলো আসবে সেই ক্ষেত্রে বিএনপি সংখ্যাগরিষ্ঠ দলে পরিণত হবে, সেই সঙ্গে জামাতেরও কিছু ভোট বৃদ্ধি পাবে, সিট বৃদ্ধি পাবে। নতুন দল দেশবাসী যদি গ্রহণ করে, সেই ক্ষেত্রে দেশবাসী গ্রহণ করলেও এনসিপি যথেষ্ট পরিমাণে সিট পেতে পারে। কারণ
এই বিএনপি যে ফিক্সড ভোট, সেই ভোটের পরের যে ভোটগুলো সেগুলো হবে ভাগাভাগি এনসিপি এবং জামাতের মধ্যে। যদিও জাতীয় পার্টি নিশ্চুপ থাকবে, কিন্তু তাদের স্বতন্ত্র হোক, অন্যভাবে যে কোনোভাবেই তাদের ভোট আসবে। যদিও এটা আঞ্চলিক দল, রংপুর কেন্দ্র ভিত্তিক, রংপুর এলাকার ভোটগুলো জাতীয় পার্টিতেই যাবে। তো সিট গেলে সেটা তো অন্যান্য দলের জন্য ক্ষতি, জামাতের জন্য ক্ষতি, এনসিপির জন্য ক্ষতি, অর্থাৎ তারা সিট পাবে, ভোট পাবে, এটাই স্বাভাবিক। তাই পিআর পদ্ধতি এখন আওয়ামী লীগের একটি পুনর্বাসন পদ্ধতি হতে পারে। আলী বাবা, বিটিভি, ঢাকা।